আমার পড়ানোর আর খুব একটা বেশি ইচ্ছা হয়তো নেই। আমি হয়তো নাও পড়াতে পারি। ডক্টর নওয়াজ তো একজন ডাক্তার, সে ঠিকঠাক ক্লাস নেয়। আমার মনে হয় অ্যাজ এ টিচার সবথেকে ১ম এই দায়িত্বটা আসে যে আমি পড়াবো কি আদৌ এটার একটা সিকিউরিটি তোমাদেরকে দেব। আমাকে যদি এতদিন পরে জিজ্ঞাসা করা হয়, "আপনি ডাক্তার হয়ে কি খুশি?" আমি ডাক্তার হওয়ার পরেও পড়াই কেন? এটা নিয়ে বহু মানুষের বহু দ্বিধা থাকে। আমি ভয় খেয়ে গেলাম। আমি ভাবলাম জীবনে কিছু আমি করতে গেলেই দেখি যে কোনো না কোনো একটা প্রবলেম ঠিক অ্যারাইজ হয়ে যায়। ১ নম্বর দিন আমার ২৪ ঘন্টা ডিউটি টানা। আজকে সকাল ৯ টায় গেলাম, কালকে সকাল ৯ টায় ফ্রি হই। বহুজনকে ওই জন্য কমেন্ট বক্সে দেখতে পাও কমেন্টস করতে যে, "তুই যখন এমবিবিএস করছিস, টাইম পাস কোথা থেকে পড়ানো?" তো অফলাইনে পড়ানো সম্পূর্ণ বন্ধ করছি একটাই কারণ। এই কথাটা এত বড় কথা আজকে তোমাদেরকে বলে দিলাম। আমার মনে হয় যে কোনো লুকোচুরির ব্যাপার নেই। খোলাখুলি কথা হোক, সমস্ত বিষয়টা তোমাদেরকে বুঝিয়ে বলব। কয়েকটা কোয়েশ্চেন তোমাদের মধ্যে বহুবার শোনা যায়। আমার মনে হয় একটুখানি সামনাসামনি ডাইরেক্টলি ডিসকাস করে নেওয়াটাই উচিত তোমাদের সঙ্গে। যে, "স্যার নিয়মিত ক্লাস হচ্ছে না কেন? আমি কি পড়ানো ছেড়ে দিচ্ছি? আর যদি আমি পড়াই তো সেমেস্টার 1 আর সেমেস্টার 3 তে অলরেডি ভর্তি হয়েছো। তো কবে থেকে শুরু করব ক্লাস নেওয়া? এত লেটে যদি আপনি শুরু করেন সিলেবাস কবে শেষ হবে?" নানা কোয়েশ্চেন আছে। সবথেকে বড় জিনিস যে কোয়েশ্চেনটা আমার মনে হয় তোমাদের অ্যান্সার করা উচিত সেটা হচ্ছে আমি কি পড়াবো আদৌ? এটাই ওয়ান অফ দ্য মোস্ট ইম্পোর্টেন্ট এখন কোয়েশ্চেন। কারণ আগের বছর আমি পড়াতে অনেকজনকেই বলেছিলাম যে আমার পড়ানোর আর খুব একটা বেশি ইচ্ছা হয়তো নেই। আমি হয়তো নাও পড়াতে পারি। যারা উচ্চ মাধ্যমিক ২০২৬ এ দিয়ে গেল, তাদের সঙ্গে হয়তো আমার রিলেশনটা সবথেকে ভালো ছিল। তারা সবথেকে বেশি আমার সঙ্গে ইন্টারেক্ট করত। তাদের সঙ্গে সবথেকে বেশি আমার কথা হতো। আমি লাইভে আসলে তাদের ১০০ জন পার হয়ে যেত। সেই জিনিসটা তো এখন আর পরিবেশটাও নেই। আর এখন আমার পড়ানোর ইচ্ছাটাও যেন খুব একটা বেশি হয়ে উঠছে না, এরকম বহু মানুষ কমেন্টস করছে নানা জিনিস। তো তোমরা একটুখানি কমেন্টস করো। কি খবর? তোমরা কেমন এক্সাইটেড? কতটা এক্সাইটেড আমার কাছে পড়তে চাও একটুখানি আমাকে এটা জানাও তো। যারা কোর্স কিনেছো, যতজনই কোর্স কিনেছো, হ্যাঁ, ওইভাবে হয়তো আমার একটা বর্তমানে YouTube এর মধ্যে ক্লাস তোমরা পাচ্ছ না। অতটা আপডেটেড হয়তো আমাকে পাচ্ছ না। বাকি প্ল্যাটফর্মে যতটা পাও। সেই অনুযায়ী তোমাদের বহুজনের বহু কোয়েশ্চেন উঠছে। বহুজনের বহু কোয়েশ্চেন থাকাটা স্বাভাবিক ব্যাপার। ক্লাস নিয়মিত হচ্ছে না কেন? ক্লাস নিয়মিত হচ্ছে না যখন আপনি কি সত্যি পড়ানো ছেড়ে দিচ্ছেন? আর যদি পড়ান সেমেস্টার 1, সেমেস্টার 3 কবে থেকে শুরু করবেন? এত লেট করলে সিলেবাসটা শেষ হবে কবে? বহুজনেরই এটা কোয়েশ্চেন এবং কোয়েশ্চেনটা থাকা স্বাভাবিক। যেহেতু তোমরা সিরিয়াস স্টুডেন্ট ক্লাস 12 এ যারা পড়ছো উচ্চ মাধ্যমিক দেবে। তো আমি একটুখানি আমার প্রিভিয়াস গল্প শোনাই, হ্যাঁ? গল্প শোনালে তোমাদের সঙ্গে আমার ইন্টারেকশনটা যেন ভালো হয়। আগের বছর যারা উচ্চ মাধ্যমিক পড়তো, তাদেরকে আমার কোনো রকম কোনো সমস্যা হলে, হসপিটালে কোনো একটা খারাপ দিন গেলে তোমাদেরকে এসে গল্প শোনাতাম। সারাদিন তোমরাও পড়ে টায়ার্ড হয়ে গেলে রাত্রি ১০টা ১০:৩০ পর থেকে আমি তোমাদেরকে গল্প শোনাতাম। যারা ক্লাস 12 এ এই বছর দিয়েছে তারা হয়তো জানে। থার্ড সেমেস্টারে প্রচুর গল্প শুনিয়েছি। ইউটিউবের বুকেও ওই গল্পগুলো কিছু, কিছু পরিমাণ রয়েছে। তো আমি একটুখানি গল্প শোনাই। গল্প শোনাবো বলেই ভেবেই এসেছি যে তোমাদেরকে আমি একটু গল্প শোনাবো। বহুদিন তোমাদের সঙ্গে আমার গল্প হয়নি। যারা আমার সঙ্গে নতুন যুক্ত হয়েছো, সেটা ক্লাস 10 হোক, 11 হোক বা 12 এর। তোমরা হয়তো আমার কাছ থেকে গল্পই শোনোনি। আমার কোথাও না কোথাও যেন মনে হয় যে আমার জীবনের যে ঘটনাগুলো ঘটেছে, ওগুলো আমি একটুখানি তোমাদের সামনে রিপ্রেজেন্ট করি যেখান থেকে তুমি বুঝতে পারবে যে আমি কে, আমি কিভাবে পড়াই, আমি কি আদৌ ভবিষ্যতে পড়াবো কিনা, আমি কে, এটা হচ্ছে সবথেকে বড় আইডেন্টিটির একটা বিষয়। তো এই ছবিটা কম বেশি তোমরা বহু জায়গায় দেখেছো। এটা আমাদের নতুন একটা যে চ্যানেল আছে, নিট বাই ডক্টর নওয়াজ আই থিংক চ্যানেলটার নাম। ওই চ্যানেলটাই এই লোগোটাই দেওয়া আছে। তো চ্যানেলের নামে লেখা আছে ডক্টর নওয়াজ। আই থিংক তোমরা আমাকে জানো ডক্টর নওয়াজ বলেই। তো হ্যাঁ, আমি ডক্টর এস কে নওয়াজ হোসেন। আমি ডাক্তার হওয়ার পরেও পড়াই কেন? এটা নিয়ে বহু মানুষের বহু দ্বিধা থাকে। ওই গল্পটা আমি কোনোদিন YouTube এ শেয়ার করিনি। আমার মনে হয়েছে আজকে আমি গল্পটা শেয়ার করব। আমি ডাক্তার হওয়ার পরেও কেন পড়াই বা আমি কি করে পড়ানোতে ঢুকলাম। মাঝে মধ্যে গল্প করতে, করতে অনেক সময় বলেছি, প্রপার কোনোদিন বলিনি। সেই কারণে আমার মনে হয় আজকে আমি লাইভেতেই এই জিনিসটা বলব। ডাক্তার হয়ে ওঠার পিছনে আমার পরিবারের স্বপ্নটা সবথেকে বেশি ছিল। তো পরিবারের যখন কোনো স্বপ্ন থাকে, বাড়িতে যদি কোনো ছেলে ভালো পড়াশোনা করে, তো যে পড়াশোনা ভালো করে তাকে ওটাকে এক্সিকিউটও করতে হয়। তাই ব্যাপার, বাবা প্রচুর মন থেকে চেয়েছিল ছেলে যেন ডাক্তার হয়। পড়াশোনার জন্য কোনো রকম কোনো খামতিও রাখেনি। আমি ছেলে হিসাবে সেটাকে সম্পূর্ণ পূরণও করেছি। নিটের কোচিং নেওয়া থেকে হোক, ডাক্তারির স্বপ্ন দেখা থেকে হোক, সবকিছু। আমাকে যদি এতদিন পরে জিজ্ঞাসা করা হয় যে, "আপনি ডাক্তার হয়ে কি খুশি?" কিছুদিন আগে পর্যন্ত আমার কাছে অ্যান্সার না থাকলেও ইন্টার্নশিপ করার ডিউরেশনে আমার মনের মধ্যে এই অনুভূতিটা এসছে, আমি ডাক্তার হয়ে স্যাটিসফাইড এবং ডাক্তারি একটা খুব ভালো জার্নি এবং ডাক্তারি করাটা একটা আশীর্বাদ স্বরূপ। বহু মানুষের কাছে এই সুযোগটা হয় না যে তারা বহু মানুষের আশীর্বাদ পাক একসঙ্গে। তাদের জীবন বাঁচিয়ে অথবা তাদের সবথেকে সুন্দর যে সন্তানটা আসছে তাকে পৃথিবীর আলো দেখিয়ে অথবা বাড়ির বাবা-মা যে হাঁটতে চলতে পারছে না তাকে হাঁটা চলার সাবলীল করে দেওয়া। এটা পৃথিবীর বুকে ডাক্তারদের ক্ষমতা আছে। এক প্রকার ক্ষমতা আছে ইন দ্য সেন্স তারা এটার উপর স্টাডি করার ফলে সেটা ট্রিটমেন্ট করতে পারে। ডাক্তার হয়ে কি আমি স্যাটিসফাইড? ইয়েস, আমি স্যাটিসফাইড। আমার নাম ডক্টর আগে যে বসেছে এটার জন্য আমি গর্বিত। এটার জন্য প্রচুর পরিশ্রম করতে হয়েছে, পরিশ্রম করেওছি। প্রশ্নটা ডাক্তারি করতে, করতে পড়ানো কেন? ডাক্তারি করতে, করতে পড়ানোটা আমার কোনো সত্যি কথা বলতে গেলে কোনো মানে মন থেকে ইচ্ছা ছিল না। তাহলে কিভাবে এক্সিকিউট হলো? আমি যখন নিট এক্সাম দিয়েছিলাম ২০২০ সালে। তখন এক্সাম দিয়ে আমি যখন বাড়িতে বসেছিলাম, প্রায় ৩ মাসের মতো কাউন্সেলিং হয়নি, কোভিডের ডিউরেশন ছিল। তখন আমার পাশের বাড়ির কিছুজন, পাশের বাড়ি ইন দ্য সেন্স পাশের গ্রামের কিছুজন, তারা এসে আমাকে বলে যে, "নওয়াজ তুমি তো বসে আছো। আমাদের এখানে বায়োলজির কেউ টিচার নেই। তুমি একটু ছেলেগুলোকে দেখিয়ে দেবে?" তো
তো আমি স্বাভাবিক ব্যাপার। আমি বলি যে, "ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি তো এখন ফাঁকাই বসে আছি। একটু পড়িয়ে দেখি না।" আর সত্যি কথা বলতে গেলে আমি যখন নিজের নিটের কোচিংও নিতাম, বহুজন যদি আমাকে এসে জিজ্ঞাসা করতো যে, "দাদা এটা ডাউট আছে, এটা ডাউট আছে।" তাদেরকে আমার বোঝাতে ভালো লাগতো। সেখান থেকেই এক প্রকার আমার পড়ানোর হাতেখড়ি টাইপ হয়ে যায়। ২০২০ সালে। তখন তাদেরকে আমি মাধ্যমিকের জন্য লাইফ সায়েন্স পড়িয়েছিলাম। কতদিন? ৩ মাস। ৩ মাসে পুরো সিলেবাস কমপ্লিট করেছিলাম, ভালো করে পড়েছিলাম। কিন্তু সেই বছরে মাধ্যমিক পরীক্ষা হয়নি ২০২০ সালে। তো স্বাভাবিক ব্যাপার, তাদেরকে বায়োলজি পড়ানোর পর আমি কলেজে চলে এলাম। অ্যাডমিশন হয়ে গেল ২০২১ সালে। তখন থেকে আমি এমবিবিএস এর জার্নিতে ঢুকে গেলাম। হঠাৎ করে ফার্স্ট ইয়ার শেষে যখন আবার একবার কোভিড পড়ল ২০২১ ২০২১ বা ২২ এর সামনের দিকে। তখন যারা আমার কাছে মাধ্যমিক পড়তো তারা 11 অলরেডি শেষ করছে। তারা আমাকে বলে যে, "দাদা, বায়োলজিটা তো যাচ্ছে তাই করে 11 টা পড়া হলো। তুমি মাধ্যমিকে খুব ভালো পড়িয়েছিলে। তাহলে 11 টাও তো যেহেতু প্রিপারেশন হয়নি আর ১-১.৫ মাস বাকি আছে, একটুখানি দেখিয়ে দেবে?" আমি ওদেরকে মাধ্যমিকটা ফ্রি অফ কস্টই পড়িয়েছিলাম। 11 আমি ওদেরকে বলি, "ঠিক আছে, তোরা চলে আয়। আমার সময় হলে আমি অবশ্যই দেখিয়ে দেবো।" তখন আমার ফার্স্ট ইয়ারে ফাইনাল এক্সামের জন্য ডেটটা কিছুটা পিছিয়ে গেছে। এই গল্পটা একটু ডিটেইলসে আমি এইজন্য বলছি, হয়তো কোনোদিন আর গল্পটা আমি বলতে ইন্টারেস্টেডও থাকবো না। কোনোদিন হয়তো কোনোদিন ভাগ্যে যদি কোনো পডকাস্টের সুযোগ থাকে তখন হয়তো জিজ্ঞাসা করলে এই গল্পটা বলবো। তা না হলে এই গল্পটাকে একটুখানি গুছিয়ে একটুখানি ডিটেইলসে বলার ইচ্ছা এইজন্যই, কারণ এই ভিডিওটাই হয়তো ইউটিউবের বুকে থেকে যাবে। তো তারা বলল যে, "দাদা, তাহলে একটুখানি মাঝে মধ্যে যাবো, দেখিয়ে দেবে?" বললাম, "তো আমার পরীক্ষার চাপ আছে, তবুও আয়, আমি একটু আধটু করে তোদেরকে দেখিয়ে দেবো।" কারণ সবে ১ বছর হয়েছে, তখন নিটের প্রিপারেশন নেওয়া বন্ধ হয়েছে। নিটের সময় সব মুখস্থ ছিল বায়োলজি। এনসিইআরটি হুবহু লাইন বাই লাইন মুখস্থ করা থেকে সবকিছু তোমরা নিটের প্রিপারেশন ভবিষ্যতে যদি নাও তখন হয়তো দেখতে পাবে। তো তাদেরকে আমি ডাকি যে, "চলে আয়, অসুবিধা নেই, পড়াবো।" ধীরে ধীরে কখন যে ওই তাদেরকে ২-১ জনকে ডেকে পড়ানো থেকে হঠাৎ করে একটা 11 এর ব্যাচ, একটা 12 এর ব্যাচ হয়ে গেল, আমি নিজেও ভাবতে পারিনি। আমি এমবিবিএস সেকেন্ড ইয়ার। কোনোদিন আমি ভাবিনি যে আমি কাউকে কোনোদিন প্রফেশনাল লেভেলে পড়াবো। অর্থাৎ পড়িয়ে কাউকে সেখান থেকে টাকা উপার্জন হবে। কিছুজন স্টুডেন্ট আমার কাছে ব্যাচে ভর্তি হয়। মোটামুটি কিছুজন বলাটাও ভুল, ২ টো ব্যাচ মিলে প্রায় ১৫-২০ জনের মতো স্টুডেন্ট ভর্তি হয়। তাদেরকে আমি বলি যে, "তোরা যে আমার কাছে পড়বি, ইন্টারেস্ট দেখাচ্ছিস, আমি কিন্তু তো খুব একটা সময় দিয়ে উঠতে পারবো না। খুব সময় দিয়ে উঠতে পারবো না যখন, তাহলে আমার কাছে পড়ে কি হবে?" তখন এই যে ছেলেগুলো, এখন পিছনে দেখতে পাচ্ছ, এটা আমি। দেখে আমাকে চিনতে না পারলেও এটা আমি। এই ছেলেগুলো আমার উপর ভরসা দেখায়। অনেক স্টুডেন্ট আছে, অনেকজনই আছে। এগুলো সব অফলাইনের স্টুডেন্ট আমার। এই ছেলেটাকে দেখে হয়তো চিনতে পারছো। মাঝে মধ্যে আমার ভিডিও দেখেছো, এমবিবিএস পড়ছে, আমারই স্টুডেন্ট। এই স্টুডেন্টটাকে দেখতে পাচ্ছ, একেও হয়তো পোস্টারে দেখেছো, এ আমার স্টুডেন্ট, এমবিবিএস পড়ছে। তো এরা তখন 11 এ ওঠে। এরা বলে, "দাদা, পড়বো তোমার কাছে।" সরাসরি আমি কোনোদিন এমন কথা বলি না যেটা তোমার জন্য ক্ষতিকারক। সবসময় আমি সেটা কঠোর হলেও সেটা নিয়েই সবসময় কথা বলি। সেটা যারা উচ্চ মাধ্যমিক এই বছর দিয়েছে তাদেরকে নিয়েও আমি বলেছিলাম যে কোন জায়গায় ভর্তি হবে, কোন জায়গায় ভর্তি হবে না। তো তখন এই ব্যাচটা আমার অফলাইনে স্টার্ট হয়। এরা তখন ক্লাস 11 এ ওঠে। তো এদেরকে পড়ানো স্টার্ট করি। ১ম থেকেই এদেরকে আমি একটা জিনিসই বলে পড়ানো স্টার্ট করি যে, "আমি প্রচুর টাইম দিতে পারব না। আমি এমবিবিএস পড়ছি। এমবিবিএস পড়তে গেলে প্রচুর টাইমের প্রয়োজন। ক্লাস করতে হয় রেগুলারলি। তাহলে আমি যখন রেগুলারলি ক্লাস পারব না নিতে, তাহলে আমি কি করে পড়াবো?" তো সেখান থেকে একটা নিজেদের মধ্যে ডিসিশন আসলো যে অফলাইনে আমি ১৫ দিন পর গিয়ে ২-৩ দিন থেকে পড়াবো আর বাকিটা অনলাইনে পড়াবো। তখন স্মার্ট বোর্ডও ছিল না। তখন আমি Google Meet-এতে আমার iPad-এ পড়াতাম ওদেরকে। একটা ফোনে এদিকে অন করে iPad-এ পড়াচ্ছি। স্ক্রিন শেয়ারিং হচ্ছে এবং আমাকে ওরা দেখতেও পাচ্ছে। একটা ডিজিটাল মিডিয়া তৈরি করি। তো ডিজিটাল মিডিয়াতে যখন ওদেরকে আমি পড়াতাম, তখন সেখান থেকে ওদের কিছু পড়ানোর ডাউট থাকলে ডাইরেক্টলি মুখে কথা হতো। তোমাদের সঙ্গে এখন অ্যাপের মধ্যে আমি কথা বলতে চাইলে তোমরা কেউ কথা বলো না। তো ওদেরকে তো আমি ডাইরেক্টলি চিনতাম, অফলাইনে গিয়ে পড়াতাম। "এই তুই বল এটা, তুই বল এটা।" এভাবে একটা দারুণ ইন্টারেক্টেড একটা ক্লাস হতো। সবথেকে বড় বিষয়, অনলাইন পড়াতে যদি কোনো টপিকসের ওদের প্রবলেম থাকতো, ওটা গিয়ে আমি অফলাইনে পড়াতাম। তাহলে আমি আমার এমবিবিএস এর ক্ষতি না করে ওদেরকে গিয়ে অফলাইনে পড়াতাম। কখন পড়াতাম? কখনো ছুটি পেলে সেটা তো এক্সট্রা ওদের পড়ানো। বাকি আমি মোটামুটি একটা শিডিউল করে নিয়েছিলাম যে সপ্তাহে শনিবার দিনে ক্লাস সেরে আমি যাবো, গিয়ে সন্ধ্যাবেলায় ওদেরকে পড়াবো, রবিবার দিনে পড়াবো, সোমবার দিনে সকালে আমি কলেজ চলে আসবো। মোটামুটি এটা ২ টো বছরের আমার শিডিউল ছিল। যখন আমি সেকেন্ড ইয়ারে পড়ি এবং থার্ড ইয়ারে পড়ি। যখন এরা ক্লাস 11 এ পড়ে এবং ক্লাস 12 এ পড়ে। এটা একটা টিচার্স ডে সেলিব্রেশন করেছিল ওরা, সেটারই ছবি। তো এইভাবে আমি ওদেরকে পড়াতে শুরু করি। ওদের ব্যাচে ১ম এ ৩ জন ৪ জন পড়া স্টার্ট করে, সেখান থেকে বেড়ে গিয়ে অনেকজন। ধীরে ধীরে কিছুজন কেটেছে, কিছুজন যুক্ত হয়েছে। এইভাবে মোটামুটি একটা বেস লেন্থ ছিল প্রায় ১০ জন ১২ জনের মতো স্টুডেন্ট, যারা উচ্চ মাধ্যমিক ২০২৪ দিয়েছিল আই থিংক। ২০২২ এর এটা মাধ্যমিকের ব্যাচ ছিল। মানে 11 2023, 24 এ উচ্চ মাধ্যমিক দিয়েছে। তো এটা 11 এর ওদের টিচার্সদের ছবি। এটা হচ্ছে ক্লাস 12 এ যখন ওরা ওঠে তখনকার ছবি। তখন আরো কিছু স্টুডেন্ট এসে এড হয়। তখন আমাদের বাড়ির একটা ছোট্ট অংশে আমি পড়ানো স্টার্ট করি। যে জায়গাটা একটা গোডাউন ছিল সেটাকে আমি বাবাকে বললাম, "আমি তো বাড়ির ছাদে পড়াচ্ছি, এতে পড়াচ্ছি, ওতে পড়াচ্ছি। তো এখন কি করব না, বাড়ির একটা গোডাউন যেহেতু আছে সেখানটাতেই আমি একটু মডিফাই করি। ফ্যান-ট্যান লাগিয়ে, বোর্ড-টোড লাগিয়ে তখন এই যে হোয়াইট বোর্ড এইখানেই পড়ানো স্টার্ট করি।" তখন এই বছরটা আমি ২০২৪ টা খুব ডেডিকেটেড ওয়েতে পড়েছিলাম। তখন আমি থার্ড ইয়ারে পড়ি আমার এমবিবিএস এ। কিভাবে পড়াতাম? ওই সপ্তাহে যখন যেতাম বাড়ি, কলেজের কোনো বড় অনুষ্ঠান থাকলে যেগুলোতে একটু ছুটি পাওয়া যায় সেগুলোকে মার্ক আউট করে ওদের জন্য পড়াতে যেতাম। এভাবে কষ্ট করেই ওদিকে পড়ানো স্টার্ট করি। তো পড়ানো স্টার্ট করি, সেই সঙ্গে আমার একটা অর্গানাইজেশন আছে। তার নাম হচ্ছে হোপ। বহুজন হয়তো আমার ইউটিউবে যারা পুরনো সাবস্ক্রাইবার
তারা হয়তো চেনো যে হোপ চ্যারিটেবল সোসাইটি বলে আমার একটা এনজিও আছে। সেটা কিসের জন্য কাজ করে? ফর বেটারমেন্ট অফ হেলথ অ্যান্ড লিভলিহুড, হেলথ, লিভলিহুড, এডুকেশন এগুলোর জন্য। তো আমি যখন প্রথম এমবিবিএস ক্র্যাক করেছিলাম, তখন আমার ওই অঞ্চল থেকে সবথেকে প্রথম আমি এমবিবিএস ক্র্যাক করি এবং আমি আমার গ্রামের প্রথম ডাক্তার। এটা নিয়ে গল্প হয়তো শুনেছ। তো আমার সঙ্গে যাই বন্ধুরা আমাদের অন্যান্য জায়গায় কোচিং নিত, তারাও যখন নিট ক্র্যাক করে আমার সঙ্গেই, তাদের কাছ থেকে শুনতে পাই যে তাদের থানা থেকে ডেকে সংবর্ধনা দিচ্ছে, এমএলএ বাড়িতে এসে সংবর্ধনা দিচ্ছে, অথবা ভালো ভালো জায়গায় ডেকে তাদেরকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। সে সময় কোভিড চলে। আমার মনের মধ্যে একটা বাসনা সবসময় থাকে যে জীবনে বড় কিছু করবো, বড় কিছু ভাবে মানুষ সংবর্ধনা দিক। তখন আমার গ্রাম থেকে হোক বা আমার অঞ্চল থেকে হোক বা থানা থেকে কেউ সেরকম অ্যাপ্রিসিয়েশন দেখায়নি। মানুষ রাগে হোক অথবা মানুষ দুঃখে হোক, মানুষ হিংসায় হোক, যে কোনোভাবেই তারা সেই জিনিসটাকে কোনোভাবেই পজিটিভ ওয়েতে নেয়নি, ইন দ্য সেন্স সেইভাবে সংবর্ধনা কিছু দেয়নি। তখন আমার মনের মধ্যে একটা ইচ্ছা জাগে যে আমি যখন আমার পড়ার সময় কোনো স্কলারশিপ পাবো, তখন সেই টাকা দিয়ে অথবা আমার যে এনজিও আছে কিছু যদি মানুষ ডোনেট করে, কিছুজনের কাছ থেকে যদি আমি তুলতে পারি টাকা, তখন আমি আমার যে অঞ্চল আছে সেখানে যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক অথবা কম্পিটিটিভ এক্সাম ভালো রেজাল্ট করে তাদেরকে আমি পুরস্কৃত করবো। আমি নিজে থেকে পুরোপুরি দায়িত্ব নিই, এমবিবিএস পড়তে পড়তে পড়াতাম এবং দায়িত্ব নিই। 2022 সাল আই থিঙ্ক, 2022 সালে বা 23 সালে আই থিঙ্ক প্রথম আমি একটা অনুষ্ঠান করি, তার নাম হচ্ছে এগিয়ে চলো। এগিয়ে চলো মানে তুমি তোমার জীবনের পথে এগিয়ে চলো, তুমি পড়াশোনা করো, তোমার জন্য আমি রয়েছি, তোমার জন্য বহু মানুষ রয়েছে, তোমাকে সংবর্ধনা দেওয়ার জন্য রয়েছে, তোমার জন্য বড় স্টেজ রয়েছে, সবকিছু। তো এই প্রাইজ, এত পরিমাণ প্রাইজ, আমি আমার এমবিবিএস পড়ে কোনোদিন শনিবার রবিবার গিয়ে কলকাতা থেকে এই প্রাইজ কালেক্ট করে বাড়ি নিয়ে যাওয়া, অনেক কষ্ট করে অনেক জার্নি করে পড়ানো স্টার্ট করি এবং এই অনুষ্ঠানটা স্টার্ট করি। তখন যারা আমার স্টুডেন্ট ছিল, যারা আমার কাছে পড়তো, ওরাই সব থেকে বড় আমার ব্যাকবোন ছিল। ওদেরকে পড়ানোটা যে আমার কতটা ভালো ইম্পর্টেন্ট একটা ডিসিশন ছিল তখন আমি বুঝতে পারি, কারণ ওরা আমার ব্যাকবোন, সব অনুষ্ঠান থেকে শুরু করে সব জায়গাতে। এই পড়ানো থেকেই এই দুটো স্টুডেন্ট এমবিবিএস পায় আমার কাছ থেকে। অফলাইনে যারা আমার কাছ থেকে পড়তো, আমি বলবো না যে আমার কাছ থেকে পুরোপুরি পাই, হ্যাঁ ওদেরকে আমি বায়োলজিটা পড়িয়েছিলাম, বাকি ফিজিক্স কেমিস্ট্রি থেকে শুরু করে অফলাইনে অন্যান্য টিচারদের কাছ থেকে পড়তেন, অনলাইনে গাইডেন্স দিতেন। তবে মেন্টরশিপটা আমার কাছ থেকে মোটামুটি এক প্রকার ছিল। আমি ওদেরকে সবসময় কোন জিনিস কীভাবে ফলো করতে হবে 2 বছরে শিখিয়ে দিয়েছিলাম এবং বাকি এক্সট্রা বছরেও টুকটাক যা কিছু প্রয়োজন নিতাম। এদেরকে পড়ানো থেকেই এই স্বপ্নগুলো সাকার হয়। সেখান থেকেই আমি যখন আমার ইন্টার্নশিপে ঢুকলাম, মানে আগের বছর মানে 2025-এর কথা বলছি, সেই সময় আমার ডিউটি এবং কাজ দুটোকেই আমাকে ব্যালেন্স করে তোমাদেরকে পড়াতে হতো। যখন থেকে আমি স্মার্ট বোর্ড স্টার্ট করি, 2024-এর বছরটা আমার অন্য একটা প্ল্যাটফর্মে কেটেছে, যেখান থেকে হয়তো তোমরা অনেকেই আমার সঙ্গে যুক্ত হয়েছিলে। সেই বছরটাকে আমি এখানে তুলে ধরলাম না, সেরকম ভাবে আমি কোনো ছবি অ্যাটাচ করলাম না। তবে 2024-এর বছর, যে বছর আমি ফাইনাল ইয়ারে পড়ি, যে সময় তোমাদেরকে আমি এনসিইআরটি লাইন বাই লাইন পড়াতাম তোমাদের সিনিয়র দাদা দিদিকে, যে সময় তোমাদেরকে ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টার পড়েছিলাম, যারা এই বছর উচ্চ মাধ্যমিক দিল তাদের সঙ্গে কন্ট্যাক্ট হয়। তারপর তোমাদের সঙ্গে আমার ইন্টার্নশিপ হোক, আমার পড়ানো হোক, ডিউটি পুরোটাকে অ্যাডজাস্ট করে চলতে থাকে। তারপরে এত কষ্টের মাঝখানেও ক্লাস 12 থার্ড সেমিস্টার যারা ছিল তাদের সম্পূর্ণভাবে প্রত্যেকটা সিলেবাস কমপ্লিট করেছিলাম। তাদেরকে ঘন্টার পর ঘন্টা আমি ম্যারাথন ক্লাস নিয়েছিলাম, কোশ্চেন ব্যাংক সলিউশন থেকে শুরু করে সব কিছু করেছিলাম, ম্যারাথন নিয়েছিলাম সব। আমার ডিউটির মাঝখানে অ্যাডজাস্ট করি, আমি ডিউটিটা কিভাবে করি না করি একটু পরেই তোমাদেরকে বলছি। এত ক্লাস নেবার পরেও সেখান থেকে স্টুডেন্টদের রেজাল্ট আসে। এর নাম হচ্ছে আমির, এর 35-34 পেয়েছিল। মাঝখানে অনেক স্টুডেন্ট আছে যারা 31-32 পেয়েছিল। এর নাম হচ্ছে অয়ন, 30 পেয়েছিল। এই যে রেঞ্জটা দিয়েছি না, মাঝখানে প্রচুর স্টুডেন্টস আছে তারা হয়তো এই রেজাল্ট বেরোলে তাদেরকে আমি আরো পাবলিক করবো। তো এই রেজাল্টটা অনলাইনে যখন হয় আমি খুব খুশি হয়েছিলাম। এত ডিউটির মাঝখানে, এত কষ্টের মাঝখানে তোমাদের জন্য এমন কিছু দিয়েছি যেখান থেকে বায়োলজির ওয়ান অফ দ্য বেস্ট রেজাল্ট বেরিয়ে আসছে। এটা আমার কাছে খুবই আনন্দের এবং খুবই খুশির একটা খবর ছিল। তো সেখান থেকে আমি পরবর্তীতে 4th সেমিস্টার পড়াই, বাকি কোর্সও পড়াই। আমার শত ডিউটির কষ্টের মাঝখানেও ক্লাস নিয়ে আমি চেষ্টা করেছি যতটা সিলেবাস কমপ্লিট করা যায়। বহু অংশে কারো না কারো কোথাও না কোথাও একটা ডেফিসিয়েন্সি হয়েছে, স্বাভাবিক ব্যাপার। আমি ওটা মনে করি যে আমার ব্যর্থতা, এবং আমার ব্যর্থতাটা আমি কোনোদিন অস্বীকার করি না। আমি সবসময় বলি যাদের ক্লাস নেওয়া হয়নি, যাদের সিলেবাস নেওয়া হয়নি তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত এবং আমি চেষ্টা করবো যে আরো বেটার ওয়েতে যাবো চাই। তো এই রেজাল্টের পর আমি তোমাদেরকে ফার্স্ট ইয়ার যখন 2026-এ 1 জানুয়ারি হয় তখন বলেছিলাম যাদের সিলেবাস বাকি আছে আমি চেষ্টা করবো অবশ্যই তোমাদেরকে কমপ্লিট করবো। বহু সময় তোমরা দেখেছো, সেটা আমার সেটআপ খারাপ হওয়া থেকে শুরু করে ইন্টারনেটের প্রবলেম, বৃষ্টির প্রবলেম, বহু সময় যারা আগের বছর আমার সঙ্গে জার্নিটা করেছে দেখেছে যে পড়ানোটা আমার জন্য একটুখানি সত্যি কষ্ট করছে। ইভেন এই লাইভটা নেওয়ার আগেও স্মার্ট বোর্ড অন হতে চাইনি, আপডেট দিয়ে দিয়েছে। আমি ভয় খেয়ে গেলাম, আমি ভাবলাম জীবনে কিছু আমি করতে গেলেই দেখি যে কোনো না কোনো একটা প্রবলেম ঠিক অ্যারাইজ হয়ে যায়। তো এই সমস্ত সমস্যা কাটিয়েও আমরা বড় হয়েছি এবং এই বছরের জন্য এই কোর্সগুলোকে আমি লঞ্চ করি। এই কোর্সগুলো লঞ্চ করার পর থেকেই বহু স্টুডেন্টস, বহুজন, বহুভাবে নিচে নামানোর চেষ্টা করেছে যে ডক্টর নওয়াজ একজন ডাক্তার, সে ঠিকঠাক ক্লাস নেয়। তো
তো এই কোর্সগুলোতে যারা ভর্তি হয়েছে তাদের হয়তো ক্লাস হবে, বা বহু স্টুডেন্ট যারা ভাবছো যে ভর্তি হবে তারা এই দ্বিধাতেই রয়েছে যে স্যার আপনি ক্লাস করাবেন তো, আপনি পড়াবেন তো। আমার মনে হয় অ্যাজ এ টিচার সবথেকে প্রথম এই দায়িত্বটা আসে যে আমি পড়াবো কি আদৌ, এটা একটা সিকিউরিটি তোমাদেরকে দেবো। আমার মনে হয় যে কোনো লুকোচুরির ব্যাপার নেই, খোলাখুলি কথা হোক, সমস্ত বিষয়টা তোমাদেরকে বুঝিয়ে বলি। আমি আমার ডাক্তারির একটুখানি ডিউটির ব্যাপারটা বলতে চাই। কেন বলতে চাই, একটুখানি ইম্পর্টেন্স আছে সেই কারণেই বলছি। আমাদের ডাক্তারিতে এমবিবিএস এ যখন পড়া শেষ হয় 1 বছরের কম্পালসারি ইন্টার্নশিপ চলে, 1 ইয়ার, 1 বছর। ওটা আমার শুরু হয়েছিল 2 মে 2025। কেন তোমাদের সঙ্গে আলোচনা করছি, কারণ তোমরাই আমার একটা বৃহত্তর পরিবার। তোমাদের সঙ্গেই সব জিনিস যেহেতু শেয়ার করা আমার মনে হয় প্রয়োজনীয়, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা কারোর সঙ্গে শেয়ার করা আমার প্রয়োজন ছিল না তাই করিনি, তোমাদের সঙ্গে প্রয়োজন তাই করছি। ফার্স্ট 2026 এখানে আমার ইন্টার্নশিপ শেষ হবে। অফিসিয়ালি আমি একদম রেজিস্টার্ড ডক্টর হয়ে যাবো। এখন ডক্টর বাট রেজিস্টার নয়, আমি আমার হসপিটালের মধ্যে প্র্যাকটিস করতে পারবো, হসপিটালের বাইরে প্র্যাকটিস করতে পারবো না। তাহলে এরপর থেকে আমি হসপিটালের বাইরে প্র্যাকটিস করার অনুমতি পাবো। একজন ডাক্তার, এটা নিয়ে চিন্তা করো না, ডাক্তার হসপিটালের মধ্যে প্র্যাকটিস করার অনুমতি আছে, হসপিটালের বাইরে নেই। এই মাসের পর থেকে, এই তারিখের পর থেকে হসপিটালের বাইরে আমি চেম্বার করতে পারবো বা প্র্যাকটিস করতে পারবো। বোঝা গেছে? এবার এখান থেকে যখন জার্নি শুরু হয় এখান পর্যন্ত বহু মেজর ডিপার্টমেন্ট আছে, যেমন মেডিসিন, সার্জারি, গাইনি, পেডিয়াট্রিক্স, অর্থো, চেস্ট মেডিসিন, নানা ডিপার্টমেন্ট। অসুস্থ হলে নানা ডিপার্টমেন্টে তোমরা যাও না, সেখানে ডিউটি করতে হয়। এবং ওয়েস্ট বেঙ্গলের বুকে এমন এখন অবস্থা যে পেরিফেরাল যে কলেজ, যেমন ধর কথার জন্য বলছি নদিয়ার কলেজ, মুর্শিদাবাদের কলেজ, বাঁকুড়া কলেজ, এখানে যারা ইন্টার্ন ডক্টর, যারা জুনিয়র ডক্টর হিসেবে চেন, তাহলে এই সমস্ত জায়গাতে ইন্টার্নদের উপর প্রচন্ড চাপ থাকে। সাময়িকভাবে কলকাতার দিকে যে কলেজগুলো, সেখানে ইন্টার্নদের একটু চাপ তুলনামূলক কম থাকে পেরিফেরালের থেকে। আমি আবারও বলছি না কন্ট্রোভার্সিয়াল কথা, এখানে যে গুরু দায়িত্ব থাকে ওখানে সেটা লঘু দায়িত্বতে পরিণত হয়। এখানে পেশেন্ট দেখা থেকে শুরু করে তার ফলো আপ সম্পূর্ণটা ইন্টার্নদের উপর চাপিয়ে দেওয়া হয়। এখান থেকে শেখাও যায় অনেক কিছু। তো সেই চাপের মধ্যে থেকেও আমি চেষ্টা করতাম একটা শিডিউল মেনটেন করে তোমাদের ক্লাস করার। সত্যি কথা বলতে গেলে বহু সময় শিডিউল মেনটেন করে ক্লাস আসে, বহু সময় আসতো। এবং এখনো 2 মাস আমার বাকি আছে, সেটা হলো এপ্রিল মাস, এবং তার আগে যে মার্চটা এখন চলছে সেটা হলো মার্চ। আজকে মার্চের হলো 12 তারিখ। এবার এই মার্চ মাসের এখন রমজান চলছে। তোমাদের কিছুদিন আগেই বললাম যে রমজান চলার কারণে সারাদিন আমার ডিউটি করে শরীর অবস্থা এমন থাকে যে আমি রাত্রেতে একটু টাইম ফাঁকা পেলেও আমার মনে হয় যে আমি একটু ঘুমাই, রেস্ট নিই, সেই সময় হয়ে ওঠে না। ঈদ হচ্ছে 20 বা 21 তারিখ, তার মানে এখন পর্যন্ত, এটা পর্যন্ত এখনো রমাদানই চলবে। এরপর থেকে আমি যখন ফাঁকা হব, এখানে আমার ডিউটি হচ্ছে অর্থ বিভাগ। আর ভেঙে গেলে যে বিভাগে যাও না, সেই অর্থ বিভাগ। এখানে ডিউটি কেমন হয় বলে দিচ্ছি। 15 দিন টোটাল ডিউটি, 15 ডেজ। 15 দিনের মধ্যে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, এইভাবে 15 দিন পর্যন্ত ডিউটি। কিভাবে ডিউটি পরে বলে দিচ্ছি। 1 নম্বর দিন আমার 24 ঘন্টার ডিউটি টানা। আজকে সকাল 9টায় গেলাম, কালকে সকাল 9টায় ফ্রি হবো। সকাল 9টার পর আমি যে বাড়ি চলে আসবো এমন নয়। সকাল 9টার পর যদি আমার ওটি থাকে, বিভিন্ন অর্থ মানুষের ওটি থাকে না, হাত পা ভেঙে গেছে, কোনো জায়গায় ফ্র্যাকচার হয়ে গিয়ে খুব খারাপ অবস্থা, এগুলো ওটি লাগবে। এই যে 24 ঘন্টা টাইম, তার মধ্যে ওটি হয় না, তার মধ্যে অল্প অল্প মাইনর ওটিগুলো হয়ে থাকে। মেজর ওটি যেগুলো শিডিউল থাকে আগে থেকে, সেই ওটিগুলো এই 24 ঘন্টার পর আবার এক্সট্রা টাইম ধরে হয়। দেখতে দেখতে আমার 2 নম্বর দিনটা কখন যে শেষ হয়ে যাবে আমি নিজেই খুঁজে পাই না। আবার 3 নম্বর দিনে সকাল 9টা থেকে 24 ঘন্টা। এইভাবে 15 দিনের মধ্যে 7 দিন থেকে 8 দিন আমার 24 আওয়ার, 24 ঘন্টার ডিউটি। কখন থেকে শুরু হবে এটা? এর পর থেকে শুরু হবে, 17 তারিখ থেকে শুরু হচ্ছে, এটা 17-18 তারিখ থেকে শুরু হচ্ছে। তো এখানে আমি নিজে কখন ঘুমাবো, নিজে কখন উঠবো নিজেই জানি। বহুজনকে ওই জন্য কমেন্ট বক্সে দেখতে পাও কমেন্টস করতে যে তুই যখন এমবিবিএস করছিস টাইম পাস করে থেকে পড়ানো। বহুজনকে হয়তো দেখতে পাও কমেন্টস করতে, তোমরা হয়তো বুঝতে পারো কেন পাবে না, ডাক্তার তো প্রচুর টাইম আছে। না, ডাক্তারের অন্য ডাক্তার টাইম থাকতে পারে, ইন্টার্ন ডক্টরের টাইমটা একটুখানি শর্ট পড়ে যায় পেরিফেরাল কলেজে। সেই কারণে সাময়িকভাবে আমার কোথাও না কোথাও ক্লাস নেওয়ার ইচ্ছা থাকলেও নিয়ে উঠতে পারে। সেই কারণে আমি আগের বছরে বলতাম যে এত চাপ আমার মধ্যে যাচ্ছে না, আমি ভেবেছি যে 2026-এর যে ব্যাচগুলো আসবে 2027-এর পরীক্ষা দেওয়ার জন্য, তাদেরকে পড়াবো না। এটা নিয়েই বহু জায়গায় বহুভাবে রটে আছে যে ডক্টর নওয়াজ হয়তো পড়াবে না, ব্যাচগুলো কিনছি, সিলেবাস শেষ হবে না। এবং ক্লাস 11-এর আগের বারে যেহেতু সিলেবাস শেষ করা হয়নি, তো সেই কারণে ওটা একটা পজিটিভ ইম্প্যাক্ট হেটার্সদের জন্য রয়েছে, এবং আমার জন্য তো নেগেটিভ অফকোর্স, যেহেতু আমি সিলেবাস শেষ করিনি। তো সেই কারণে আমার মনে হলো যে এই মার্চ এবং এপ্রিল মাসটা এত কষ্টের ডিউটির মাঝখানে আমি তোমাদের যখন ক্লাস নেব, শিডিউল ধরেই ক্লাস নেব। এবার যেহেতু বুঝতেই পারছো 24 ঘন্টা ডিউটি চললে আমি তো সেই দিনে অ্যাভেলেবেল নাও থাকতে পারি, এবং ডিউটিটা হঠাৎ করে যখনই ডিপার্টমেন্ট চেঞ্জ হবে তখনই দিনগুলো শিফট হতে শুরু করবে। কোনদিন 24 ঘন্টা ডিউটি সোমবারে, কোনোদিন বুধবার, কোনোদিন শুক্রবার, কোনোদিন শনিবার, কোনোদিন মঙ্গলবার। তাহলে তোমাদেরকে আমি যে শিডিউলটা দেবো, শিডিউলটা মেনটেন করবো কি করে? এই ডিউটির মাঝখানে বহুদিন তোমাদের সঙ্গে আমি এগুলো নিয়ে ডিসকাস করি না, বাট আজকে যেহেতু ভিডিওটা আসছে বহু মানুষের কোশ্চেন অ্যান্সার দেওয়ার জন্য, তাই কারণে একটুখানি বুঝিয়ে বলি। এপ্রিল মাসে চলবে আমার বাচ্চাদের যে বিভাগ, পেডিয়াট্রিক্স বিভাগ, সেখানে ডিউটি। এখানে ডিউটিতে কি হয়, প্রত্যেকদিন সকাল 9টায় যেতে হয়, দুপুর 2টো পর্যন্ত কম্পালসারি ডিউটি, এবং সপ্তাহে 2টো করে 24 ঘন্টা ডিউটি। ঠিক আছে, এর মাঝখানে একটা ডিউটি পিকুতে পড়বে, একটা পড়বে এসএনসি। মানে সপ্তাহে 7 দিনের মধ্যে আমার 7 দিনই হসপিটালের ডিউটি, তার মধ্যে 2-3 দিন 24 ঘন্টা করে ডিউটি। বোঝা গেছে? বাকি যে টাইমটা পাবো আমি অবশ্যই তোমাদেরকে পড়ানোর চেষ্টা করবো। 9টা থেকে 2টোর পর তো ফ্রি হয়ে গেলে না বাবু,
9টা থেকে 2টো পর্যন্ত ডিপার্টমেন্টে ডিউটি। তারপরে যে বাচ্চাগুলো ভর্তি হলো তাদের রাউন্ডস হয়, তাদের ব্লাড পাঠানো, তাদের বিভিন্ন জিনিসপত্র নিয়ে আবার সন্ধ্যাবেলায় রাউন্ড, সকালবেলা রাউন্ড, এইসব চলতেই থাকে। ওকে, তো এই যখন জিনিসপত্রগুলো চলতে থাকে তখন দিন শেষে না ওই 1-2 ঘন্টা 3 ঘন্টা একটা ঘুমানোর জন্য ডিউরেশন এরকমই পাওয়া যায়, এত শরীর দুর্বল হয়ে যায়। তারপরেও এইরকম ভাবেই আমার প্রত্যেক মাসে কম বেশি শিডিউল চলেছে। যেটা আমি বলছি এটা তো আগামী মাসগুলো, এই 2টো মাস, মার্চ এপ্রিল, তার আগেও কিন্তু আমার শিডিউল চলেছে এই রকমের ব্যস্ততা মাঝখানে। আমি তোমাদের ম্যারাথন নিয়েছি, তোমাদের ক্লাস নিয়েছি, তোমাদের সিলেবাস শেষ করেছি, তোমাদের জন্য যা যা করণীয় কম বেশি একা মানুষ হিসেবে সব করেছি। তোমাদেরকে একটু আগে এই স্লাইডটা দেখালাম না, যে এই স্লাইডটা আমার কাছে একটা মোটিভেশন, যেখানেতে আমি আমার ইন্টার্নশিপ ডিউরেশনে আমি কম বেশি কাজ করেছি। অ্যাসোসিয়েটেড কয়েকজন অবশ্যই ছিল, কখনো কেউ ছেড়েছে, কখনো কেউ নেই। ডিপেন্ডেন্সি নিজের উপর, নিজের নোটস বানানো, যত নোটস থেকে পড়ে না কম বেশি নোটসগুলো আমার নিজের বানানো। খুব অল্প সংখ্যক কিছুজন অন্যজন বানিয়েছে, বাকি ভিডিও এডিটিং, থাম্বনেল এগুলোর জন্য কেউ কেউ আছে, বাট অ্যাক্টিভলি পড়ানোর কাজে আমি একা। সেখান থেকে আমার ডাক্তারি ডিউটি সবকিছুই মিক্সড আপ থেকেও আমি তোমাদের জন্য সবকিছুই করার চেষ্টা করছি। করার পরে আমি দেখলাম যে এখানে আমি মে মাস থেকে মোটামুটি এক প্রকার ফাঁকা হই। রেজিস্টার ডক্টর হয়ে যাবো, তখন আমি হাউস স্টাফ শিফট করবো, হসপিটালের ডিউটি 1 দিন 2 দিন বা মেরে গেটে 3 দিন ডিউটি থাকবে, বাকি দিনগুলো আমি ফাঁকা থাকবো। এই সময় আমি আমার নিট পিজির জন্য প্রিপারেশন, অর্থাৎ এমডি বা এমএস করার জন্য প্রিপারেশন নেবো। বাকি 1-2 দিন তোমাদেরকেও আমি অনলাইনে পড়াবো। হয়তো তোমরা কেউ কেউ আমার অফলাইনে আমি এক জায়গায় পড়াতে যেতাম বা অফলাইনে কিছু সেন্টারে পড়াতাম, জানো অনেকজনই যারা কমেন্টস করছিলাম এই মাত্র দেখতে পেলাম। তো অফলাইনে পড়ানো সম্পূর্ণ বন্ধ করছি একটাই কারণ, যেটা এই বছরগুলোতে আমার একটুখানি মনে হয়েছে ডেফিসিয়েন্সি হয়েছে অনলাইনের স্টুডেন্টদের প্রতি। ওই জিনিসগুলো কোনোদিন যেন তোমাদের ডেফিসিয়েন্সিতে না আসে। তোমাদেরকে আমি 100% আমার তরফ থেকে পরিশ্রম করে 100% রেজাল্ট নিয়ে আসতে চাই এবং তোমাদেরকে আনানোর জন্য আমি বাধ্য করতে চাই। যেহেতু অলরেডি আমি নিজে এটা ডিসিশন নিয়েছি যে শুধু অনলাইনেতেই আমি পড়ানোর চেষ্টা করবো যতটুকু আমি টাইম ফাঁকা পাবো, আমার ডাক্তারি নিজের প্রিপারেশন ছাড়া। সেই কারণে অনলাইনে বহু ভেবে চিন্তেই এই ব্যাচটাকে আমি লঞ্চ করি। মেধা ব্যাচ ক্লাস 10 এর জন্য, প্রচেষ্টা 2.0 ক্লাস 11 এর জন্য, প্রত্যেকটা 2.0 ক্লাস 12 এর জন্য। প্রত্যেকটা ব্যাচের মূল্য থেকে শুরু করে সমস্ত কিছু জিনিসপত্র দেওয়া আছে। হ্যাঁ, আমার যে টিম রয়েছে খুব ছোট টিম, বহুজন বোঝে না, বহুজন আনকোয়ালিফাইড। এখানে এই ফোন নাম্বারটাই কল করলে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করা হয়। তবে তোমাদেরকে ফোন করে বারবার ডিস্টার্ব করা হয় যে তুমি কোর্স নেবে কিনা, কোর্স নিচ্ছ কিনা। তবে কোনো একটা সিস্টেম সাস্টেন করতে গেলে একটা কোর্স যথেষ্ট পরিমাণে বিক্রি করলে তবেই সেখানে এমপ্লয় নিয়ে আসা যায়, সেটা সাস্টেন করে। সেই কারণে বহু সময় হয়তো তোমাদেরকে আমাদের তরফ থেকে জিজ্ঞাসা করা যেতে পারে যে তুমি তো পেমেন্ট করতে গেছিলে, কোনো সমস্যা আছে কিনা। তোমার যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে, আবারও বলেছি এই নাম্বারটা আমাদের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার, তোমরা চাইলে এটাতে ফোন করতে পারো। তাহলে স্যার আপনি ফোন করতে বলছেন মানে কি আপনি ক্লাস নেবেন? আমি আবারও বললাম, আগের বছর যা গিয়েছে বহু ভাবনা চিন্তা করেই আমি ব্যাচ লঞ্চ করেছি। এটা মেধা ব্যাচ হোক, প্রচেষ্টা ব্যাচ হোক বা প্রতিজ্ঞা ব্যাচ, প্রত্যেকটার দাম থেকে শুরু করে সবকিছু তোমরা কম বেশি আমাদের যে পোস্টার আছে, ব্যানার আছে, সেখানে দেখতেই পাবে। সুতরাং যারা যা ব্যাচ কিনেছো চিন্তার কোনো বিষয় নেই। মার্চ আর এপ্রিল মাসটায় একটুখানি প্রবলেম হলেও আমি তোমাদেরকে কথা দিচ্ছি, তোমাদের সিলেবাস যথেষ্ট ভালো করে প্রত্যেকটা জায়গা থেকে নোটস থেকে শুরু করে সমস্ত কিছুই পাবে। ক্লাস অফ হবে না। নওয়াজ স্যার পড়ানো ছাড়ছে না। নওয়াজ স্যার কেন পড়ানো ছাড়বে? নওয়াজ স্যার তোমাদের জন্য এসছে, তোমরা নওয়াজ স্যারকে বানিয়েছো। নওয়াজ স্যার এত সহজে হার মেনে গেলে হবে? এত সহজে হার মানলে তো চলে না। সেটা নিটের প্রিপারেশন থেকে হোক অথবা অন্য কোনো জার্নি, প্রত্যেকটা জায়গাতে আমি নিজে থেকে লড়েছি এবং নিজেকে প্রমাণ করেছি। বহু মানুষ বাজারে কি বলছে, বহু মানুষ কিভাবে ফিডব্যাক দিচ্ছে, সেটার উপর নির্ভর না করে আমার কন্টেন্ট দেখো, আমার পড়ানো দেখো, আমি তোমাদের জন্য কি এফোর্টস দিই সেটা দেখো। এটা দেখে তোমার যদি মনে হয় যে তুমি নওয়াজ স্যারের কাছে পড়বে, তোমাকে কেউ রাখতে পারবে না, তুমি আমার কাছে পড়বে। আমার যদি মনে হয় যে আমি নিটের ব্যাচে পড়াবো, আমি যদি ভেবে নিই আমি পড়াবো, আমার সময় থাক না থাক, কি করে সময় বের করতে হয়, কি করে ঘুম কমাতে হয়, এটা এতদিন পর্যন্ত অলরেডি করে আসছি। ওটাকে একটু বেশি ইন্টেন্স মাত্রায় করিয়ে দেবো। আমি তোমাকে বলছি যে কটা ব্যাচ লঞ্চ করেছি, আমি কথা দিচ্ছি তোমাদেরকে যত ভালোভাবে পড়াবো, ওয়েস্ট বেঙ্গলের কোনো চ্যানেলে বায়োলজি অত ভালো করে পড়াতে পারবে না, ওই কোয়ালিটির কন্টেন্ট দিতে পারবো। আমি ভেবেছিলাম যে আমি চাপ নিয়ে হয়তো নিটের ব্যাচ পড়াবো না, নিটের ব্যাচ পড়াতে পারবো না, আগের বছরও পড়ানো হয়ে ওঠেনি। এটা এনসিআরটির হোক বা যে কোনো ধরনের ব্যাচ, আমি তোমাদেরকে কথা দিচ্ছি এনসিআরটির ব্যাচ থেকে শুরু করে সমস্ত ব্যাচ নিট 2027 জন্য আসবে। 1-2 মাস আবার বলে দিলাম, মার্চ এপ্রিল আমার ডিউটির কারণে একটুখানি প্রবলেম হবে। সেই কারণে হয়তো কোনো না কোনো জায়গায় তোমাদের একটু ডেফিসিয়েন্সি ফিল হতে পারে, তবে সেই ডেফিসিয়েন্সি আমি আর ফিল হতে দেবো না। যে শিডিউল দেবো, যে ক্লাসের টাইমিং দেবো, সেই টাইমিংয়ে সেই শিডিউলে ক্লাস আসবে। আমি যদি লাইভ না নিতে পারি, আমার ভার্চুয়াল উপস্থিতি থাকবে, অর্থাৎ রেকর্ডেড ফর্মে তোমরা ক্লাস পাবে। নোট থেকে শুরু করে পিপিটি, মক টেস্ট, কোনো বিষয়ে আমি তোমাদেরকে আজকে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি, কোনো তোমাদের কমপ্লেন থাকবে না। কমপ্লেন যদি কোনো কিছু থাকে সেদিন আমাকে জানাবে, ইনস্ট্যান্ট পড়ানো ছেড়ে দেবো, সবাইকে রিফান্ড করে দেবো। এই কথাটা এত বড় কথা আজকে তোমাদেরকে বলে দিয়ে গেলাম। সুতরাং বিভিন্ন মানুষের কথায় বিভ্রান্ত হবে না, তোমাদের জন্য আমি রয়েছি। আমার জন্য তোমরা যেহেতু এত ভরসা দেখিয়েছো, চিন্তার কোনো বিষয় নেই, তোমাদের ভরসা আমি রাখবো। যতগুলো ব্যাচ আসছে প্রত্যেকটা ক্লাস হবে, প্রত্যেকটা শিডিউল ধরেই ক্লাস হবে। মাধ্যমিকের ব্যাচের ক্লাস বলেইছিলাম সোমবার দিনে এবং শুক্রবার দিনে ক্লাস হবে সন্ধ্যা 7টা থেকে। রমজান অর্থাৎ রোজার কারণে ক্লাসটা এই কটা দিনের জন্য পিছিয়ে 8টা করা হয়েছে এবং ওই সোমবার এবং শুক্রবারতেই ক্লাস 11-এরও ক্লাস থাকবে। ক্লাস 11-এর ক্লাস হবে রাত্রি 9টা বা 10টা থেকে।
ক্লাস 12 এ যারা আছো তাদের ক্লাস হবে প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার দিন রাত্রি ৯টা থেকে। সুতরাং চিন্তার কোনো বিষয় নেই, ক্লাস হবে এবং ক্লাস খুব জোরদারই হবে। বহু ভাবনা চিন্তার পর আমি যখন ব্যাচ লঞ্চ করেছি, তাহলে পড়াবো তো আমি অবশ্যই। ডাক্তার বানানো যখন ধরেছি, দুজনকে যখন বানিয়েছি, ওয়েস্ট বেঙ্গল থেকে বানাবো তো অনেককেই। সুতরাং নিজে যখন হয়েছি, বানিয়েছি যখন বানাবো আরো অনেকজন। চিন্তার কোনো বিষয় নেই। থাকছি আমি, থাকবো এখানে। তোমরা তোমাদের পড়াশোনাটায় মন দাও। বাকি আমার তরফ থেকে যেটা যা লাগবে 100% পেয়ে যাবে।